আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভেক্টর বিভাজন নিয়ে। তো শুরু করা যাক। ধরি একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, অবশ্যই এটা একটা স্থানাঙ্ক অক্ষ অবস্থা। এটা হচ্ছে এক্স অরিজিন এক্স প্রাইম, ওয়াই অরিজিন ওয়াই প্রাইম। ধরি এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে 2, 3। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2, 3। যদি বলি পয়েন্টের নাম হচ্ছে পি পয়েন্ট, তবে এখানে বলা যায় যে ওপি নামে একটা অবস্থান ভেক্টর আছে। ওপি নামে একটা অবস্থান ভেক্টর আছে। তাহলে এখানে বলতে পারবো যে ওপি যে ভেক্টর বা অবস্থান ভেক্টর সেটা হচ্ছে 2i প্লাস হচ্ছে 3j, এটা আমরা জানি। এখন যদি বলা হয় যে ওপির মান কত, তাহলে অবশ্যই ওপির মানটা যে কোনো ভেক্টরের মান কে বের করতে হয়, রুট ওভার i এর সহগের স্কোয়ার প্লাস জে সহগের স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 13। তাহলে এখানে পাওয়া যাচ্ছে ওপির যে মান বা ওপির যে লেন্থ, ওপির লেন্থ বলতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে রুট ওভার 13। তাহলে এখানে ওপির জায়গায় আমি এখানে বসাই দিই রুট ওভার 13। আচ্ছা, এখন যদি বলা হয় যে এই যে দুই পয়েন্টটা আছে, এই দুই পয়েন্ট আসলে 2 বা 3 পয়েন্ট, এটা আসলে কি? আসলে এইটুক হচ্ছে 2 আর এটুক যে এখান থেকে যে দূরত্ব আছে সেটা হচ্ছে 3। এই 2 আর 3 মিলেই কিন্তু আমার রুট ওভার 13 আসছে। অর্থাৎ এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে আমরা এই সমকোণী ত্রিভুজে বলতে পারি যে ওপো স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লম্ব স্কোয়ার, বা এখান থেকে বলা যায় যে ওপি ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 13। তাহলে ওপির মানটা আমি কিভাবে আনলাম, কয়ভাবে আনলাম? দুইভাবে। একটা হচ্ছে কি ওপি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা নিয়ে ভেক্টরের মান বের করেছি, আর এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেই ফর্মুলা দিয়ে বের করেছি। তাহলে এই যে ওপির মানটা বের করলাম, এখন যদি বলা থাকে কখনো এরকম যে আমি হচ্ছে এই মানটা জানি না, এই মানটা আমি জানি না, আমি হচ্ছে এই পয়েন্টগুলোও জানি না, আমরা জানি না, কিছুই জানি না, আমি শুধু জানি ওপির মান এবং এটা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি বলা থাকে কখনো যে এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে থেটা, তাহলে যদি বলি যে এই পি যে ওপি যে আছে, ওপি থেকে এই মানটা আমি কিভাবে পাবো? আমি যদি বলি যে এই মানটা হচ্ছে এক্স আর এই যে মানটা আছে যদি ওয়াই হয়, তাহলে এক্স বা ওয়াই এই দুই যে মান আছে আমি এটা কিভাবে পেতে পারি? তাহলে এক্সাম্পল হিসেবে যদি বলি যে এখানে বলা যায় যে যদি বলি যে এটা চাই, আমি এটা চাই, তাহলে অবশ্যই এইটা আর এটার মধ্যে যে সম্পর্ক সেটা লম্ব আর অতিভুজ, তাহলে এখানে সম্পর্ক হচ্ছে সাইন থেটা। সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ রুট ওভার 13, বা এখান থেকে পাওয়া যাচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার 13 ইন্টু সাইন থেটা। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এটা ওয়াই ইকুয়াল টু রুট ওভার 13 ইন্টু সাইন থেটা। কিভাবে? রুট ওভার 13 মান জানি, থেটার মান জানি, রুট ওভার 13 সাইন থেটা নিলেই আমি হচ্ছে ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার যদি এক্স এর মানটা পেতে চাই রুট ওভার 13 থেকে, কিভাবে আনবো? এখানে বলা যায় যে এক্স হচ্ছে ভূমি আর রুট ওভার 13 হচ্ছে অতিভুজ। তাহলে এখানে ভূমি আর অতিভুজ সম্পর্ক কি? অবশ্যই কস থেটা। তাহলে এখানে কস থেটা ইকুয়াল টু কি? ভূমি হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে রুট ওভার 13। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট ওভার 13 কস থেটা। তাহলে এক্স পেয়ে গেলাম কত? রুট ওভার 13 কস থেটা। ওয়াই পেলাম কত? রুট ওভার 13 সাইন থেটা। এখন যদি এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি বলা হয়, তখন আমি এই জিনিসটা কিভাবে বলতে পারি? তাহলে আমি যদি ধরি, পরে পেজে যাই, আমরা যদি বলি যে আর একটা ভেক্টর বা আর একটা ভেক্টরের মান, এবং এখানে থেটা কোণ দিয়ে একটা আনুভূমিক দিক রাখা হয়েছে এবং একটা হচ্ছে উলম্ব দিক রাখা হলো, অর্থাৎ এই উলম্ব মানটা আর এই যে এই উলম্ব যে মানটা সেটা হচ্ছে একই আর কি। তাহলে এখানে যদি আর যদি জানি, থিটা জানি, অর্থাৎ এখানে আর এর মান জানি, থিটার মান জানি, আর এখানে এক্স আর ওয়াই আছে, এই দুই মান আমি জানি না। তাহলে আর আর থিটা থেকে কিভাবে এক্স আর ওয়াই পাওয়া যায়? তাহলে এখান থেকে বলা যাবে যে আর ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই আর কস থিটা আর আর সাইন থিটা কিভাবে আসলো সেটা তো আমরা পূর্ববর্তী পেজে দেখলাম যে যে মানটা আছে সেটা যদি আর হয় আর এটা যদি থিটা হয়,
তাহলে আর cos থিটা অর্থাৎ √13 cos থিটা ইকুয়াল টু x পাচ্ছি, আর y ইকুয়াল টু কি পাচ্ছি, y ইকুয়াল টু পাচ্ছি √13 ইনটু sin থিটা অর্থাৎ r sin থিটা। তাহলে আমরা যেটা মনে রাখবো, মুখস্থ রাখবো, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। এটা হচ্ছে কি x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা। এই x কে বলা হয় আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ, আর y কে বলা হয় উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে আমরা বুঝলাম যে যে কোনো মান তাহলে একটা एग्जांपल দেখি, যদি বলি যে এখানে একটা মান দেওয়া আছে 5 আর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, 5 30 ডিগ্রি, এটা হচ্ছে আনুভূমিক মান, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে এখানে যদি বলি যে x ইকুয়াল টু কি হবে, তাহলে x ইকুয়াল টু হবে 5 cos 30, মানে x হচ্ছে r cos 30 অর্থাৎ এখানে 5 cos 30 আর y এর মান কত হবে 5 sin 30, sin 30। তাহলে এই মানগুলো যদি বসাই দিই তাহলে এটা যে পদ হচ্ছে cos 30 মান কত, cos 30 মান বসাই দিলে পাই, তাহলে এটা একটা মান পাওয়া যাবে আর একটা মান পাওয়া যাবে। তাহলে একটা মান থেকে আনুভূমিক অংশ আর ওই মানকে উলম্ব উপাংশ ভাগ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে x আনুভূমিক অংশ আর একটা হচ্ছে কি উলম্ব উপাংশ। এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। এরপর আমরা দেখব আরেকটা চিত্র দেখব, যদি এরকম যদি না হয়, আমি এখানে কি দেখলাম, এই জায়গাতে দেখলাম কি যে একটা ভেক্টর থাকবে, এই ভেক্টর কি করব আনুভূমিক অংশ নেব আর হচ্ছে উলম্ব অংশ নেব। এটা যদি r হয় তাহলে এই মানটুকু কত হবে, এই মানটুকু হবে r cos থিটা আর এই মানটুকু হবে কি r sin থিটা। আচ্ছা, এবার যদি কখনো এরকম হয় যে এখানে p দেওয়া আছে, এখানে q দেওয়া আছে আর এদের লব্ধি যেটা সেটা হচ্ছে r দেওয়া আছে, অর্থাৎ p ভেক্টর এদিকে q ভেক্টর এদিকে আর r দেওয়া আছে, বলা হলো যে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে এখানে p q r আলফা বিটা এই যে পাঁচটা চলক আছে, এই পাঁচটা চলকের মধ্যে সম্পর্ক কিভাবে নিরূপণ করা যায়। তাহলে আমি এখানে যে জিনিসটা দেখবো, আমি প্রথমেই ফর্মুলাটা লিখে ফেলি। এখানে যেভাবে ফর্মুলাটা লিখতে হবে সেটা হচ্ছে এরকম যে বল ডিভাইড বাই এই বল ডিভাইডেড বাই অপর যে বলটা আছে, অপর বল কিউ, লব্ধির সাথে যে কোণটা তৈরি করে সেটা বিটা। তাহলে এখানে লিখবো পি বাই সাইন বিটা। আমি এটা প্রুফ দেখাবো কিভাবে প্রুফ আছে, এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই অপর যে বলটা আছে, অপর বল লব্ধির সাথে যে কোণটা তৈরি করে আলফা তার সাইন, তাহলে সাইন আলফা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পি আর কিউ মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, এখানে দেবো সাইন আলফা প্লাস বিটা। এটা কেন লিখলাম, এটা হচ্ছে আমার লাগবে, এটা হচ্ছে ফর্মুলাটা আমার লাগবে, বিভিন্ন সময় লাগবে, এটা হচ্ছে মনে রাখতে হবে। এখন এই ফর্মুলাটা ডিরাইভ করা যায় কিভাবে বা আনা যায় কিভাবে। আচ্ছা, এখন যদি আমি এখানে চিন্তা করি যে এখানে তাহলে ফর্মুলাটা মনে রাখতে হবে কিভাবে, যে পি ডিভাইডেড বাই অপর বল আর আর এর মধ্যে যে কোণ আছে সেটা সাইন অ্যাঙ্গেল, কিউ ডিভাইডেড বাই অপর যে বলটা আছে সেই বলের সাথে যে অ্যাঙ্গেল সেটা সাইন, ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পি আর কিউর মধ্যে যে কোণটা আলফা প্লাস বিটা সেটা হবে সাইন আলফা প্লাস বিটা। এখন এই ফর্মুলাটা আনা যায় এভাবে যে যেহেতু এটা হচ্ছে আলফা, এটা যেহেতু বিটা, তার মানে হচ্ছে এটাও বিটা হবে, অবশ্যই বিটা হবে। কেন, কারণ হচ্ছে এটা এই বাহু আর এই বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান, এটা হচ্ছে একান্তর কোণ সমান। তাহলে এটা জানি আলফা, এটা বিটা, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা অবশ্যই 180 থেকে আলফা প্লাস বিটা বাদ। তাহলে এই ত্রিভুজের হচ্ছে তিনটা কোণ আমি পেয়ে গেলাম, আলফা বিটা আর হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন এই ত্রিভুজে আমি ত্রিভুজের সাইনের ফর্মুলা কাজে লাগবো। একটা ফর্মুলা আছে ত্রিভুজের সাইন সূত্র, তো এই ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী আমি যেটা জানি সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়,
তাহলে এই কোণের বিপরীত বাহুকে এ দ্বারা প্রকাশ করা, এটা ছোট বি, এটা ছোট সি, এটা তো আমরা জানি এভাবে প্রকাশ করা হয়। তাহলে যে কোনো ত্রিভুজের যে কোনো বাহু অর্থাৎ এ ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, সাইন এ ইকুয়াল টু যে কোনো বাহু বি ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অর্থাৎ সাইন বি এখানে ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সি বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, তাহলে সি সাইন সি। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তো এই ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে আমরা এমনিতেই এটা আছে ইন্টারে এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় এগুলো নিয়ে আলোচনা আছে। তো আমরা জাস্ট এটা মনে রাখবো যে ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে এটা, যে কোনো ত্রিভুজের যে কোনো বাহু ডিভাইডেড বাই তার হচ্ছে বিপরীত কোণের সাইন এবং পদগুলো সমান হয়। এখন এই ত্রিভুজে যদি এই ত্রিভুজটাতে এই ত্রিভুজে যদি বলি তাহলে কি করা যায়, আমি এই চিত্রটা ভালো করে আঁকি। এখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে কিউ, কারণ এটা যেহেতু কিউ তার এটাও কিউ, তাহলে এটা কিউ হচ্ছে, আর এটা হচ্ছে আলফা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে বিটা, আর এটা হচ্ছে কি পাই থেকে আলফা প্লাস বিটা বাদ, তিনটা কোণ পেয়ে গেছে। এখন যে কোনো বাহু যে পি নিলাম, পি ডিভাইড বাই কি, তাহলে বিপরীত কোণ হচ্ছে সাইন বিটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই তার বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা ইকুয়াল টু বাকি যে বড় থাকলো সেটা হচ্ছে আর, তাহলে আর ডিভাইডেড বাই সাইন এই অ্যাঙ্গেলটা সাইন হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, আর সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে সাইন আলফা প্লাস বিটা, তাহলে এটা ইকুয়াল টু দাঁড়ালো পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল টু আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই হলো আমার ফর্মুলা। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখলেই তো এটা মনে রাখা যাবে, আর এটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি এখান থেকে কিছু একটু ম্যাথ করি তাহলে দেখি, যেমন যদি বলা হয় যে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এখানে এক্স আর ওয়াই বা আনুভূমিক অংশ আর উলম্ব অংশটা কত হবে এখানে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে 10 cos 50 ডিগ্রি ইকুয়াল টু 6.42, আর ওয়াই ইকুয়াল টু হবে উলম্ব অংশ কি হবে, উলম্ব অংশ হবে 10 sin 50 ডিগ্রি ইকুয়াল টু 7.66। আচ্ছা, তাহলে এক্স এর যে মানটা পাওয়া গেল সেটা হচ্ছে কত, 6.42, আর ওয়াই যে মান পাওয়া গেল সেটা হচ্ছে 7.66। তাহলে এক্স আর ওয়াই মানটা আমি এখন বসা দিলাম। এখন এমনিতেই সমকোণী ত্রিভুজের যে নিয়ম সেটা হচ্ছে কি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, দেখা যাবে কি যে এই যে এটা 6.42 স্কোয়ার প্লাস 7.66 স্কোয়ার যোগ করে রুট করলেই কিন্তু আমরা 10 পেয়ে যাবো, এটা কিন্তু 10 হয়ে যাবে। এই কথাই বলা, কারণ আমরা এমনিতেই জানতাম কি, এমনি জানতাম যে এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। এখন যদি এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন যদি স্কোয়ার করে যোগ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি, আর স্কোয়ার কমন নিয়ে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, আর এটা মানে তো 1, তাহলে কি হলো আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই কথা। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি ভেক্টর বিভাজনের যে নর্মাল যে ধারণা সেটা হচ্ছে এটা। এখানে আরেকটা ম্যাথ দেখি আমরা, সেটা হচ্ছে এরকম যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক হতে পৌঁছে, বাতাসের বেগের ঊর্ধ্বমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত। তাহলে যদি এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকার চেষ্টা করি এখানে, তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। আচ্ছা, এখানে বলা আছে কি কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, পশ্চিম দিক কোনটা এটা, তাহলে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক হইতে, তার মানে জিনিসটা হচ্ছে এরকম ভাবে বসছে বাতাসটা পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বসে। এই দিক থেকে কেন আসলো না, কারণ পশ্চিম দিকের সাথে বলতে এই দিকে বোঝানো হয় এই অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা পশ্চিম দিকের সাথে, কিন্তু দক্ষিণ দিক হইতে, আর এটা যদি হতো তাহলে উত্তর দিক হতো, এখানে বলা আছে দক্ষিণ দিক হতে। তাহলে এটা হচ্ছে আমার কত, 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন এই বাতাসের বেগের উত্তরমুখী আর পূর্বমুখী উপাংশ চেয়েছে।
তাহলে বাতাসের বেগটা এইভাবে মানে প্রবাহিত হচ্ছে, তার মানে বাতাসের বেগটা আসলে এইভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, তার মানে অবশ্যই এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখন এটা মান কত? এটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখন এই বেগের উত্তরমুখী, উত্তরমুখী বলতে এই বেগের একটু অংশ আছে এইদিকে, আর এই বেগের একটু অংশ আছে এইদিকে। এই যে উত্তরমুখী আর পূর্বমুখী, তাহলে পূর্বমুখী যে উপাংশটা সেটা হচ্ছে কি হবে? তাহলে পূর্বমুখী যে উপাংশ সেটা কত হবে? অবশ্যই 20 cos 60 ডিগ্রি। আমরা ইতিমধ্যে জেনে গেছি এখানে যদি কোনো মান থাকে আর এখানে যদি অ্যাঙ্গেল থাকে, তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? আর cos থিটা। আর এই বরাবর, অর্থাৎ এই বরাবর উপাংশ কত হবে? এটা হচ্ছে আর sin থিটা, এটা আমরা জানি। একই হবে 20 cos 60 হচ্ছে এটা পূর্ব দিকে, আর উত্তর দিকে কত উপাংশ কত হবে? এই মানটা, অর্থাৎ এটা হচ্ছে 20 sin 60 ডিগ্রি। এই মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অঙ্কটা হয়ে গেল। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব ভেক্টর বিভাজনের কিছু বাস্তব উদাহরণ।